আসসালামু আলাইকুম ভিউয়ার্স, বাংলাদেশের সর্বশেষ আপডেট সংবাদে আপনাদের স্বাগত। জানিয়ে দিব আমাদের হাতে থাকা সর্বশেষ গুরুত্বপূর্ণ আপডেট বাংলা সংবাদ। নিউ ইয়র্কে দেখা হচ্ছে না ডক্টর ইউনূস ও নরেন্দ্র মোদীর বৈঠক হবে পররাষ্ট্র উপদেষ্টা ও পররাষ্ট্রমন্ত্রীর। জানিয়ে দিব রুহুল আমিন চট করে মেম্বার দখল নিতে চেয়েছেন বলছে জামায়াত নেতা ডক্টর শফিকুল ইসলাম। আর জানিয়ে দিব সম্প্রীতি নষ্ট করতে বাইরে থেকে ষড়যন্ত্র করা হচ্ছে বলছে উপদেষ্টা হাসান আরিফ। এবং আরো জানিয়ে দিব বিচারক নিয়োগের নীতিমালা দ্রুত প্রণয়ন করা হবে বলছে প্রধান বিচারপতি। এদিকে গাইবি মামলার কালচার থেকে বেরিয়ে আসতে হবে বলছে আইন উপদেষ্টা। সর্বশেষ জানিয়ে দিব বাংলাদেশ শীঘ্রই নেপাল থেকে বিদ্যুৎ আমদানির চুক্তিতে স্বাক্ষর করবে বলছে উপদেষ্টা। শুনছিলেন সংবাদ শিরোনাম, এরপর বিস্তারিত। তার আগে অনুরোধ থাকবে, ভিডিওটি যদি ভালো লেগে থাকে ভিডিওটিতে একটি লাইক এবং কমেন্ট করে জানিয়ে দিন ভিডিও সম্পর্কে আপনার মূল্যবান মতামত, এবং আরো কমেন্ট করে জানিয়ে দিন ভিডিওটি আপনি কোথা থেকে দেখছেন এবং শুনছেন। নিউ ইয়র্কে দেখা হচ্ছে না ডক্টর ইউনূস ও নরেন্দ্র মোদীর বৈঠকে হবে পররাষ্ট্র উপদেষ্টা ও পররাষ্ট্রমন্ত্রীর। অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসের সঙ্গে নিউ ইয়র্কে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সাথে দেখা হচ্ছে না। তবে পররাষ্ট্র উপদেষ্টা তৌহিদ হোসেনের সঙ্গে ভারতের পররাষ্ট্রমন্ত্রী এস জয়শঙ্করের দ্বিপক্ষীয় বৈঠক হবে। জাতিসংঘের সাধারণ পরিষদের অধিবেশনে ফাঁকে এই বৈঠক অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে। শনিবার দুপুরে পররাষ্ট্র মন্ত্রণালয়ে এক সংবাদ সম্মেলনে পররাষ্ট্র উপদেষ্টা একথা জানান। সাধারণ পরিষদের অধিবেশনের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসের যোগদানের উপলক্ষে এই সংবাদ সম্মেলনে আয়োজন করা হয়। ওই অধিবেশনে যোগ দিতে ডক্টর ইউনূসের 24 সেপ্টেম্বর নিউ ইয়র্কে যাচ্ছেন। নিউ ইয়র্কের প্রধান উপদেষ্টার সঙ্গে ভারতের প্রধানমন্ত্রী দেখা হচ্ছে কিনা জানতে চাইলে তৌহিদ হোসেন বলেন, ওনাদের দুজনে নিউ ইয়র্কের উপস্থিতি একসঙ্গে হচ্ছে না। ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী নিউ ইয়র্কের থেকে আগে চলে আসবেন, আর প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস একটু পরে যাচ্ছেন। কাজেই তাদের সাথে দেখা হওয়ার সম্ভাবনা নেই বলেই মনে হচ্ছে। ভারতের পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে তার দ্বিপক্ষীয় আলোচনার বিষয়ে জানতে চাইলে পররাষ্ট্রমন্ত্রী বলেন, এস জয়শঙ্করের সঙ্গে আমার দেখা হওয়ার বিষয়টি প্রায় নিশ্চিত। ভারতের সঙ্গে আমাদের যে সম্পর্ক এক ধরনের টানাপোড়েন চলছে এটা স্বীকার করতে হবে। সমস্যার সমাধান করতে হলে সমস্যার অস্তিত্ব অস্বীকার করলে চলবে না। তিনি আরো বলেন, আমরা অবশ্যই টানাপোড়েন দূর করার চেষ্টা করব এবং ওয়ার্কিং রিলেশন কাজের সম্পর্ক যেন হয়, তবে সম্পর্কটা হতে হবে মর্যাদা ও পারস্পরিক শ্রদ্ধাবোধের ভিত্তিতে। এর ভিত্তিতে সম্পর্ক এগিয়ে নেওয়া সম্ভব এবং আমরা সবাই চেষ্টাই করব। এর আগে পররাষ্ট্র উপদেষ্টা লিখিত বক্তব্যে বলেন, 24 সেপ্টেম্বর থেকে জাতিসংঘের সাধারণ পরিষদে 79তম অধিবেশনের উপর চর্চা বিতর্কের পর্ব শুরু হতে যাচ্ছে। পররাষ্ট্র উপদেষ্টা বলেন, সাম্প্রতিক বছরগুলোর মতে এবার বাংলাদেশ থেকে শতাধিক সদস্যের প্রতিনিধি দল ভাড়া করে উড়োজাহাজে নিউ ইয়র্কে সফর করবে না, বরং যার যেই সংশ্লিষ্টতা বা দায়িত্ব সেই অনুযায়ী যতটা সম্ভব সীমিত আকারে প্রতিনিধি দল গঠন করা হয়েছে। রুহুল আমিন চট করে মেম্বার দখল দিতে চেয়েছেন বলছে জামায়াত নেতা ডক্টর শফিকুল ইসলাম। জাতীয় মসজিদ বাইতুল মোকাররমে মুসল্লিদের রক্তাক্ত করার ঘটনায় অবিলম্বে মুফতি রুহুল আমিন সহ তার সহযোগীদের আটক করে আইনের আওতায় আনার দাবি জানিয়েছে জামায়াত ইসলামের কেন্দ্রীয় কর্মপরিষদের সদস্য ও ঢাকা মহানগর দক্ষিণের সেক্রেটারি ডক্টর শফিকুল ইসলাম মাসুদ। এ ঘটনায় তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়ে বলেন, রুহুল আমিন সাহেবের পলাতক নেত্রী খুনি হাসিনা বলেন চট করে দেশে ঢুকে যাবেন, তাই তিনি চট করে মসজিদের মেম্বার দখল নিতে চেয়েছেন। শুক্রবার 20 সেপ্টেম্বর রাতে রাজধানীর সূত্রাপুর দক্ষিণ থানার উদ্যোগে জুলাই আগস্ট বিপ্লবে প্রত্যাশিত বাংলাদেশ ও আমাদের করণীয় শীর্ষক আলোচনায় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। ডক্টর শফিকুল ইসলাম বলেন, আওয়ামী লীগ কেবল মন্দির গির্জা ভাঙে না, মসজিদও ভাঙে। মসজিদের ভেতরে আওয়ামী লীগের হাতে মানুষ নিরাপদ নয়। আওয়ামী লীগের দালাল রুহুল আমিনকে শেখ হাসিনা বাইতুল মোকাররমে খতিব নিয়োগ দিয়েছিলেন, কিন্তু শেখ হাসিনা পালিয়ে যাওয়ার সঙ্গে সঙ্গে রুহুল আমিনও পালিয়ে গিয়ে গোপালগঞ্জে ঢুকে পড়েন। মসজিদে আর ইমামতি করতে আসেনি। পরবর্তীতে তাকে ইসলামিক ফাউন্ডেশন থেকে কারণ দর্শানোর নোটিশ দেওয়া হলেও জবাব দেননি। এতে ইসলামিক ফাউন্ডেশন নতুন খতিব নিয়োগ করেন। নতুন খতিব নিয়োগের সঙ্গে সঙ্গে পূর্বের খতিব অব্যাহতি পেয়ে যান। কিন্তু আওয়ামী লীগের এই দালাল শুক্রবার গোপালগঞ্জের একজন সন্ত্রাসী নিয়ে এসে বাইতুল মোকাররমে মেম্বার দখল নিয়ে নিজেকে এখনের খতিব দাবি করেন। উপস্থিত মুসল্লিরা এর প্রতিবাদ করলে তার নির্দেশে সহযোগী সন্ত্রাসীরা মসজিদের ভেতরেই মুসল্লিদের রক্তাক্ত করে। জামায়াত আরো বলেন, আওয়ামী লীগ স্বাধীন দেশকে পরাধীন রাষ্ট্রে পরিণত করার সব ধরনের অপচেষ্টা চালিয়েছে। ভারত বাংলাদেশে সেবা দাস সরকার প্রতিষ্ঠা করে এদেশ থেকে সবকিছু নিয়ে গেছে, এখনো গোপন চুক্তির মাধ্যমে আবার লুট করতে চায়। আওয়ামী লীগ আর অল্প কিছুদিনে দেশের ক্ষমতায় থাকতে পারলে স্বাধীন বাংলাদেশকে দেউলিয়া ঘোষণা করতে ছাড়ত, আর সেই সুযোগ ভারত বাংলাদেশের দায়িত্ব নিয়ে বাংলাদেশকে ভারতের একটি অঙ্গরাজ্যে পরিণত করত।
সম্প্রীতি নষ্ট করতে বাইরে থেকে ষড়যন্ত্র করা হচ্ছে বলছে উপদেষ্টা হাসান আরিফ। স্থানীয় সরকার উপদেষ্টা এএফ হাসান আরিফ বলছে সবার সম্প্রীতি চাই, কিন্তু এই সম্প্রীতির কোথাও যেন একটা ছদ্মবেশন হচ্ছে। সম্প্রীতি নষ্ট করতে বাইরে থেকে ষড়যন্ত্র করা হচ্ছে। শনিবার রাঙ্গামাটিতে স্থানীয় বিভিন্ন রাজনৈতিক ও জনগোষ্ঠীর নেতা এবং নিরাপত্তা বাহিনীর সঙ্গে মত বিনিময় শেষে সাংবাদিকদের এসব কথা বলেন তিনি। এএফ হাসান আরিফ বলেন, সবাই আলোচনায় একটি বিষয় এসেছে, তা হচ্ছে পার্বত্য চট্টগ্রামে ঘটে যাওয়া ঘটনার জন্য একটি কমিশন গঠন করে তদন্ত কমিটি যেন করা হয়, প্রকৃত দোষীদের বিচারের আওতায় না হয়। তিনি আরো বলেন, এখনো কোনো ভেদাভেদ দেখা যায়নি। প্রত্যেকের কণ্ঠ একটি কথা ছিল যে তারা সবাই সম্প্রীতি চায়। ফলে আশা করি রাঙ্গামাটি সুন্দর ও সম্প্রীতির শহর হিসেবে বাংলাদেশ ও বিশ্বে উজ্জ্বল হয়ে থাকবে। বিচারক নিয়োগের নীতিমালা দ্রুত প্রণয়ন করা হবে বলছে প্রধান বিচারপতি। প্রধান বিচারপতি সৈয়দ রেফাত আহমেদ বলছে, সুপ্রিম কোর্টে বিচারক বিভাগের নীতিমালা দ্রুত প্রণয়ন এবং সুনির্দিষ্ট আইন করা হবে। শনিবার 21 সেপ্টেম্বর সকালে সুপ্রিম কোর্টে মূল ভবনের ইরান গার্ডেনে দেওয়া অধিবেশনে তিনি এসব কথা বলেন। এই অনুষ্ঠানে দেশের অধীনস্থ আদালতে প্রায় 2000 বিচারক অংশগ্রহণ করেন। জরুরি ভিত্তিতে বিচার বিভাগের জন্য পৃথক সচিবালয় করার প্রস্তাব দিয়ে প্রধান বিচারপতি বলেন, দ্রুত এ বিষয়ে আইন মন্ত্রণালয়ে প্রস্তাব পাঠানো হবে। অনুষ্ঠানে বক্তব্য দেওয়ার কথা রয়েছে অন্তর্বর্তী সরকারের আইন উপদেষ্টা ডক্টর আসিফ নজরুল। সুপ্রিম কোর্টের আপিল ও হাইকোর্ট উভয় বিভাগের বিচারপতি ছাড়াও বিচার বিভাগের সরকার সংস্কার সংক্রান্ত কমিশনের চেয়ারম্যান, আপিল বিভাগের সাবেক বিচারপতি শাহ আবু নাইম মমিনুর রহমান, অ্যাটর্নি জেনারেল মোহাম্মদ আসাদুজ্জামান। গত 5 আগস্ট শেখ হাসিনা সরকারের পতনের পর দেশের 25তম প্রধান বিচারপতি হিসেবে সৈয়দ রেফাত আহমেদকে 10 আগস্ট নিয়োগ দেন রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিন। ছাত্র আন্দোলনের পরিপ্রেক্ষিতে 24তম প্রধান বিচারপতি ওবায়দুল হাসান পদত্যাগ করতে বাধ্য হন। তারই স্থলাভিষিক্ত হয়ে সৈয়দ রেফাত আহমেদ। গাইবী মামলার কালচার থেকে বেরিয়ে আসতে হবে বলছে আইন উপদেষ্টা। সারা দেশের ঢালাও এবং গাইবী মামলার কালচার শুরু করছিল ফ্যাসিস্ট আওয়ামী লীগ সরকার। সেই কালচার থেকে আমাদের বেরিয়ে আসতে হবে। শনিবার 21 সেপ্টেম্বর সকালে সুপ্রিম কোর্ট প্রাঙ্গণে আয়োজিত প্রধান বিচারপতির অভিভাষণে অন্তর্বর্তী সরকারের আইন উপদেষ্টা ডক্টর আসিফ নজরুল এসব কথা বলেন। বিচারকদের উদ্দেশ্যে আইন উপদেষ্টা বলেন, আপনারা যারা বিচারক তারা সংবিধান অনুযায়ী শপথ নিয়েছেন, কোন রাজনৈতিক দলের হয়ে শপথ নেননি। কাজেই বিচার করবেন সংবিধান অনুযায়ী। বিচার বড় একটি মহৎ দায়িত্ব। এই দায়িত্ব পালনে কাপড় করা যাবে না। নিম্ন আদালতে যারা আছেন আপনারা মানুষকে যতটুকু সম্ভব হয়রানি মুক্ত রাখবেন। আইন উপদেষ্টা বলেন, আদালতে আসামির উপর যেন হামলা না হয় এর জন্য আমরা সকাল 7টায় শুনানির ব্যবস্থা করছি। কোনো মতেই একজন আসামিকে আদালত প্রাঙ্গণে হামলা করা যাবে না। আমরা ফ্যাসিস্ট কালচার থেকে বেরিয়ে আসতে চাই। এদিকে অভিভাষণে প্রধান বিচারপতি সৈয়দ রেফাত আহমেদ জানান, মেধাবী ও যোগ্যতার ভিত্তিতে বিচারকদের পদায়ন করা হবে। তিনি বলেন, মাজদার হোসেন মামলার রায় অনুযায়ী বিচার বিভাগের জন্য আদালত মন্ত্রণালয় করতে হবে, কোনো অন্যায় আবদার মানা হবে না। এছাড়া বক্তব্য রাখেন রাষ্ট্রের প্রধান আইন কর্মকর্তা অ্যাটর্নি জেনারেল মোহাম্মদ আসাদুজ্জামান, খুলনা জেলা ও দায়রা জজ মাহমুদা খাতুন প্রমুখ। এ সময় অনুষ্ঠানে দেশের অধীনস্থ আদালতে প্রায় 2000 বিচারক অংশগ্রহণ করেন। বাংলাদেশ শীঘ্রই নেপাল থেকে বিদ্যুৎ আমদানির চুক্তিতে স্বাক্ষর করবে বলছে উপদেষ্টা। বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ উপদেষ্টা মাহমুদ ফজলুল করিম খান বলছে, বাংলাদেশ শীঘ্রই নেপাল থেকে ভারতীয় সঞ্চালন লাইনের মাধ্যমে জলবিদ্যুৎ আমদানির জন্য নেপাল ও ভারতের সাথে ত্রিপক্ষীয় চুক্তি স্বাক্ষর করতে যাচ্ছে। রাজধানীর একটি হোটেলে শুক্রবার সন্ধ্যায় নেপালের জাতীয় ও সংবিধান দিবস উপলক্ষে আয়োজিত এক সংবর্ধনা অনুষ্ঠানের প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। বিদ্যুৎ আমদানি ও রপ্তানির চুক্তিতে স্বাক্ষর করতে অন্তর্বর্তীকালীন সরকার একটি প্রতিনিধি দল শীঘ্রই নেপাল সফর করবে। সরকারি সূত্র জানায়, জ্বালানি সহযোগিতার বিষয় সমঝোতা হওয়ার 6 বছর পর বাংলাদেশ, নেপাল ও ভারতের সম্প্রতি ভারত হয়ে নেপাল থেকে 40 মেগাওয়াট বিদ্যুৎ আমদানির জন্য একটি চুক্তিতে স্বাক্ষর করতে সক্ষম হয়েছে। ঢাকায় নেপালি দূতাবাস আয়োজিত সংবর্ধনা অনুষ্ঠানে বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ উপদেষ্টা বাংলাদেশ ও নেপালের মধ্যে ক্রমবর্ধমান সম্পৃক্ততা সন্তোষ প্রকাশ করেন। নেপাল এবং নেপালি জনগণের বন্ধুত্ব সহযোগিতার প্রশংসা করে তিনি বাণিজ্য, জ্বালানি সংযোজন ও জনগণের মধ্যে যোগাযোগ ক্ষেত্রে ত্রিপক্ষীয় সহযোগিতা ত্বরান্বিত করার প্রয়োজনীয়তার উপর জোর দেন। নেপালের রাষ্ট্রদূত ঘনশ্যাম ভান্ডারী তার স্বাগত বক্তব্যে বলেন, দিনটি 2015 সালে একটি গণতান্ত্রিক এবং অন্তর্ভুক্তিমূলক সংবিধানের ঐতিহাসিক ঘোষণার জন্য স্মরণীয়। তিনি বলেন, এই দিনে আমাদের দেশপ্রেম, গণতন্ত্র এবং বৈচিত্র্যের নেপালি চেতনার কথা মনে করিয়ে দেয় এবং নেপালি জনগণের রাজনৈতিক সমস্যা ও মত পার্থক্য তারা নিজেরাই সমাধান করার ক্ষমতার সাক্ষ্য দেয়। তিনি বলেন, বাংলাদেশ যখন একটি ক্লান্তিকাল অতিক্রম করছে তখন নেপাল অন্তর্বর্তীকালীন সরকার ও জনগণের পাশে দাঁড়াতে প্রতিশ্রুতিবদ্ধ এবং সব ধরনের সমর্থন ও সহযোগিতা প্রদান সংহতি প্রকাশ করছে। ভারতীয় সঞ্চালনা লাইনের মাধ্যমে নেপাল থেকে বাংলাদেশের 40 মেগাওয়াট বিদ্যুৎ রপ্তানির বিষয়ে একটি ত্রিপক্ষীয় চুক্তি শীঘ্রই শেষ হবে বলে দূত উল্লেখ করেন।